হন্টিং অ্যাডলাইন পার্ট 23 চ্যাপ্টার 17 পর্বটি সম্পূর্ণ প্রাপ্তবয়স্কদের জন্য। বাকিরা নিজ নিজ দায়িত্বে পড়বেন। দ্য শ্যাডো। উফ, যখন সে ভাবে কেউ দেখছে না তখন সে খুব সুন্দর লাগে। আমার ছোট্ট ইঁদুরটি তার শোবার ঘরে ঢুকে পড়েছে, তার ছেঁড়া চটিগুলো মসৃণ পাথরের মেঝেতে টেনে নিচ্ছে। সে ক্লান্ত, তার চোখের নিচে কালো দাগ তৈরি হতে শুরু করেছে। আমি ওদের মসৃণ করে তুলতে চাই, আবার ফিরিয়ে আনতে, কিন্তু আমি চাই ও সারা রাত জেগে থেকে ক্লান্ত হয়ে পড়ুক, আমার লিঙ্গটা ওর শরীরে ঢুকিয়ে রাখুক যতক্ষণ না ওর সমস্ত শক্তি শেষ হয়ে যায়। তবু আমি ওকে চুদব। গতবার আমি নিজেকে বঞ্চিত করেছিলাম যখন সে আমার কাছ থেকে এখনও তা পাইনি, তখন নিজের হাতে তাকে স্পর্শ করতে অস্বীকৃতি জানিয়েছিলাম। কিন্তু তার গুদের ভেতর থেকে বন্দুকটি ভেতরে ঢুকতে এবং বেরিয়ে যেতে দেখে আমার জন্য ঠিক ততটাই যন্ত্রণাদায়ক ছিল। আমি আমার গাড়িতে পৌঁছানোর আগেই আমার হাত ধরে আসছিলাম, তার ধোঁয়াটে কান্নার মিষ্টি সুর আমার মাথায় প্রতিধ্বনিত হচ্ছিল। ওই নারীর কণ্ঠস্বরই যে কোনো পুরুষকে নতজানু করে দিতে পারে। আর এখন সে একটা লম্বা সাদা টি শার্ট ছাড়া আর কিছুই পরেনি। নরম সুতির টি শার্টটা উরুর মাঝখান দিয়ে শেষ, তার গোলাপি স্তনের বোঁটাগুলো পাতলা কাপড়ের ভেতর দিয়ে বেরিয়ে আসছে, আর আমার মুখে জল এসে যাচ্ছে। একটা মুখের ভেতর নিয়ে চুষতে হবে যতক্ষণ না সে আমার নিচে নড়তে থাকে। আমি ঠোঁট চাটছি শীঘ্রই। তার মোহময় কৃমি ত্বক পুরোটাই ফুটে উঠেছে, আর যখনই সে ঝুঁকে পড়ে আমি তার লাল সুতির প্যান্টির আভাস পাই, যেমন সে যখন কভারগুলো টেনে বালিশের ওপর তার ছোট্ট মুঠিটা ঠেলে বালিশটিকে ফুলিয়ে দেয়, যখন সে তার জুতা থেকে পা বের করে এবং তারপর তার নাইট স্ট্যান্ডের সামনে সুন্দরভাবে সাজানোর জন্য নিচু হয়ে যায়, তখন আমি তার পাছার পুরোটা দেখতে পাই। আমার লিঙ্গ শক্ত হয়ে যাচ্ছে। তার পুরোপুরি গোলাকার পাছা তার অন্তর্বাসে ভরে গেছে। তার গুদ সম্পূর্ণরূপে প্রদর্শিত হচ্ছে। কেবল একটি পাতলা কাপড়ের টুকরা যা তাকে আমার জিভ থেকে আলাদা করছে। আমি চোখ বন্ধ করি এবং নিয়ন্ত্রণ ফিরে পেতে কাজ করি। আমাকে চুপ থাকতে হবে। সে জানে আমি তার আলমারিতে লুকিয়ে আছি, তার ঘুমিয়ে পড়ার জন্য অপেক্ষা করছি, যাতে আমি শান্তিতে তার সৌন্দর্য দেখতে পারি। এই মুহূর্তে সে আমাকে ভয় পায়। ঠিকই বলেছে, আমি একজন বিপজ্জনক মানুষ, আর আমি প্রতিদিন মানুষ খুন করি। শুধু তাই নয়, আমি এটা উপভোগও করি। আর আমাকে ভয় করা উচিত, কিন্তু শুধুমাত্র এই কারণে যে একবার সে শেষ পর্যন্ত আমার কাছে আত্মসমর্পণ করলে তার আমার কাছ থেকে পালানোর কোনো সুযোগ থাকবে না। সে ইতিমধ্যেই বুঝতে শুরু করেছে এবং এখনও বুঝতে পারেনি আমি আমার চাকরি ছাড়া আর কোনো কিছুরই প্রেমে পড়িনি। 1 বছরেরও বেশি সময় ধরে আমি কোনো মেয়ের সাথে যৌন সঙ্গম করতেও বিরক্ত হইনি। আমার হাতে সময় নেই। ওরা সব সময় খুব দ্রুত যৌন সঙ্গম করত, তারপর আবার চলে যেতাম। মুক্তি খুব কমই কোনো উত্তেজনা কমাতে পারত। অনেক কান্না আর তাদের সাথে থাকার জন্য মরিয়া প্রচেষ্টা সহ্য করার পর আমি ঝামেলায় ক্লান্ত হয়ে পড়েছিলাম। সেই মুহূর্তে আমি তাকে বইয়ের দোকানে বসে তার স্নায়ু ও উদ্বেগ লুকিয়ে কাজ করতে দেখলাম। তখনই আমি একজন প্রাপ্তবয়স্ক মানুষ। প্রথম দেখাতেই আমি আবেগে ডুবে গেলাম। আর এখন আমি 15 বছরের একটা ছেলের মতো অনুভব করছি যে সবেমাত্র বুঝতে পেরেছে যে ভোগ কেমন লাগে। যতবারই আমি তার দিকে তাকাই, আমি কেবল তার দিকে তাকিয়ে আমার জিন্স পরে ফেলতে প্রস্তুত। আমি তাকে স্পর্শ করতে চাই, চুম্বন করতে চাই এবং প্রতিটি অর্থেই তাকে আমার করে তুলতে চাই। তার শরীর চিহ্নিত করা যথেষ্ট ছিল না, কিন্তু আমার মনে হচ্ছে অ্যাডেলিন সেরাফিন রিলিকে আমি আর কখনো অনুভব করব না, অন্তত কাগজে কলমে। আর আমার কোনো লজ্জা নেই, আমি কখনো নিজেকে ভালো মানুষ বলে দাবি করিনি। সে তার বিছানায় গড়িয়ে পড়ে, ডাভেটের নিচে কুঁচকে যায় এবং একটি পুরনো চামড়ার বই তুলে নেয়, তার প্রপিতামহীর ডায়েরি।
একদিন অ্যাডি যখন কাজ বা অন্য কোনো কাজে চলে গেল, তখন আমি পাতা উল্টে ফেললাম। তার প্রপিতামহীর একজন স্টকার ছিল। ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে। বুঝতে পেরে আমার হাসি পেল। অ্যাডি 1 ঘন্টা ধরে ডায়েরিটা উল্টে পাল্টে দেখে। তার মুখটা এক অপাঠ্য আবেগে ভরা। যখন সে গিগির সবচেয়ে গভীর অন্ধকার রহস্যগুলো শ্বাস নেয়, মনে হচ্ছে সে উত্তর খুঁজছে, এবং একমাত্র জিনিস যা তাকে স্পষ্ট করে তুলবে তা হলো তার প্রপিতামহীর কথা। ডায়েরিগুলো দেখে তার কিছু অংশ বিরক্ত লাগছে, কিন্তু তার একটা বড় অংশ মুগ্ধ মুগ্ধ যেন সে তার প্রেমিকের প্রেমে পড়ার কল্পনা করার চেষ্টা করছে, এবং এই ভাবনা তাকে উত্তেজিত করে এবং গভীর অস্বস্তিতে ফেলে। আমি এটা শুনে হাসতে চাই, কারণ ঠিক এটাই ঘটতে চলেছে। আমি তাকে আমার শরীরের প্রতিটি অংশের প্রেমে পড়াতে বাধ্য করব। আমি চাই এই মেয়েটি আমার সবচেয়ে খারাপ অবস্থায় আমাকে দেখুক। আমি চাই সে আমার আত্মার ভেতরে থাকা সত্যিকারের অন্ধকার অনুভব করুক। যখন তুমি কাউকে তোমার সবচেয়ে অন্ধকার অংশের প্রেমে পড়াতে বাধ্য করো, তখন তুমি এমন কিছুই করতে পারবে না যা তাকে ভয় দেখাবে। তারা চিরকাল তোমারই থাকবে, কারণ তারা ইতিমধ্যেই তোমার সমস্ত ছিন্নভিন্ন অংশকে ভালোবাসে। তার চোখ ঝিমিয়ে পড়তে শুরু করে, মাথাটা নড়তে থাকে, আর কালো রং করা আঙুল থেকে ডায়েরিটা পিছলে যেতে শুরু করে। সে ঝট করে জেগে ওঠে। স্থির হওয়ার আগেই তার চোখ দুটো গোল হয়ে যায়। আমি ঠোঁট কামড়াই, অনেক অনুভূতি আমার বুকে চেপে ধরে। ভান ছেড়ে দিয়ে সে জার্নালটি বন্ধ করে, তার নাইটস্ট্যান্ডে স্লাইড করে এবং আলো নিভিয়ে দেয়। মুহূর্তের মধ্যে ঘরটি কালো হয়ে যায়। বারান্দার দরজা দিয়ে আসা চাঁদের আলো ঘর জুড়ে ছায়া ফেলে, কাঠের আসবাবপত্র থেকে দানব তৈরি করে। এই বাড়িতে একমাত্র আসল দানব আমি। ওর নিঃশ্বাস গভীর হওয়ার পর আমি আস্তে আস্তে আলমারির দরজাটা খুলে ছায়ার মধ্যে অপেক্ষা করি, নিশ্চিত হই যে ও জেগে উঠেছে। আমি যখন একটা পা ফেলতে যাই, ঠিক তখনই আমার ঘাড়ের পেছনের দিকে বরফের টুকরো ফুটে ওঠে। মাথা ঘুরিয়ে আলমারির ভেতরে তাকানোর সময়, দাঁত বকবক করার তাগিদের বিরুদ্ধে লড়াই করার সময় আমার ত্বকে হংসের ফোঁটা উঠে যায়। এটা একটা অস্বাভাবিক ঠান্ডা, আর এটা প্রথমবার নয় যে আমি এটা অনুভব করছি। কিন্তু আমার ঘাড় বেয়ে যা কিছু নেমে আসছে তা আমাকে থামাতে পারবে না। আমি তার চোখ আমার দিকে অনুভব করছি, এবং আমি আশা করি আমি তার দৃষ্টির মুখোমুখি হব, যাতে সে দেখতে পায়। আমি একটু ভয় পাচ্ছি না। কিছুই না দেখে আমি ঘুরে ঘরে ঢুকে পড়ি। তার বিছানার কাছে যাওয়ার সাথে সাথে ঠান্ডা ভাব কমে যায়। আমি তার মুখ থেকে চুল সরিয়ে দিতে চাই, কিন্তু আমি জানি এটি তাকে জাগিয়ে তুলবে। সে সহজেই বিপদ টের পায়, আর আমি জানি সে শীঘ্রই আমাকে ধরে ফেলবে। আমার একটা বড় অংশই চাই সে এটা করুক। আমার মনে একটা খারাপ ভাব আছে যা তাকে ভয় পাওয়া উপভোগ করে। আমি তার চিৎকার দেখতে চাই, কারণ আমি জানি যখন সে ভয় পায় তখন আমার ছোট্ট ইঁদুরটি উত্তেজিত হয়ে ওঠে। এতে রক্ত সরাসরি আমার মোড়কের দিকে ছুটে যায়, এবং আমি তাকে দেখাতে চাই যে আমি তাকে কতটা জোরে চিৎকার করাতে পারি। কিন্তু আমার কোমল অংশটা তাকে শান্তিতে ঘুমাতে দেখতে চাই, বিশেষ করে কারণ আমি জানি যখন সে জেগে থাকবে তখন আমি তাকে খুব কমই খাবার দেব। পকেট থেকে গোলাপটা বের করে আমি ওর নাইট স্ট্যান্ডের ওপর রাখলাম। সকালে ও ভয় পেয়ে যাবে, আর আমি ভিডিওটা আবার প্লে করে দেব যাতে আমি ওটা দেখতে পারি এবং ওর ভয়ের মধ্যে আনন্দ খুঁজে পাই। সে নড়াচড়া করে, আর একটা জোরে শব্দ বাতাসকে বিশৃঙ্খল করে তোলে। নাক ডাকা আর শূকরের মতো নাক ডাকার মধ্যে কিছু একটা। আমি আমার মুঠিটা মুখের কাছে টেনে নিই, জোরে কামড় ধরে হাসিটা যেন আমার মুখ থেকে বেরিয়ে না যায়। সাথে সাথে আমি ঘুরে ঘর থেকে বেরিয়ে আসি। চুপ করে থাকার জন্য প্রচণ্ড লড়াই করি। আমার মনে হয় না আমি কখনো কারো মুখ থেকে এমন আওয়াজ শুনেছি। অ্যাডির মতো সুন্দর দেখতে কারো কথা তো দূরের কথা, আমি অনেক মানুষকে নির্যাতন করেছি এবং হত্যা করেছি, আর সেটা আমি এর আগে কখনো যা শুনিনি তার থেকে আলাদা। যখন আমি ঘর থেকে বের হই
তখনই কেবল হাসির শব্দ বের হয়, কিন্তু পকেটে ফোনটা বেজে উঠলে আমার হাসি থেমে যায়। আমি ফোনটা বের করি আর দেখি স্ক্রিনে এর নামটা ভেসে উঠছে। হ্যাঁ, আমি উত্তর দিলাম। গাড়ির দিকে এগিয়ে যাওয়ার সাথে সাথে আমার পা দ্রুততর হতে লাগলো। যে কেবল কাজের জন্য আমাকে ফোন করে, আর সাধারণত এর ফলে গুলি লাগে। 1 বা 12 জন মারা গেছে। মার্ক সিনবার্গ শহরে এসেছে। সে সরাসরি শুরু করে। যে এর এটাই আমার সবচেয়ে ভালো লাগে, সে সরাসরি মূল বিষয়ে চলে আসে। তার সহকর্মী মিলার ফোরম্যান, জ্যাক বেয়ার্ড আর রবার্ট ফিশারের সাথে। আমি আমার গাড়ির দরজা খুলে চামড়ার সিটে ডুবে যাই। আমি আমার গাড়িটি চালু করি, কিন্তু এখনও বের হওয়ার জন্য কোনো পদক্ষেপ নেই। ওরা কোথায়? আমি জিজ্ঞেস করি। ক্যাসিনো, কয়েকটি উচ্চমানের বার এবং একটি ব্যক্তিগত ভদ্রলোকদের ক্লাবে আমার গানের রেকর্ডিং বেশ জনপ্রিয়, শুধুমাত্র সদস্যদের জন্য। সমস্ত জায়গা যেখানে কড়া পাহারা দেয়া হয়। রক্ষী মানে তাদের লুকানোর মতো কিছু আছে। আমি বলি, তাদের আমার কোনো ব্যাপার নেই। এটা কোনো অহংকার নয়, এটা কেবল বাস্তবতা। আমার দক্ষতার উপর আমার আস্থাই আমাকে বাঁচিয়ে রাখে। হরিণের মতো আত্মবিশ্বাস নিয়ে তুমি সিংহের খাঁচার ভেতর যেতে পারো না, তারপর জেনেও ভেতরে যাও যে তোমাকে তাদের রক্তে হাত দিয়ে ফিরে যেতে হবে এবং তাদের মাথা মাটিতে গড়াগড়ি খাচ্ছে। এটাই একমাত্র উপায় যার মাধ্যমে তুমি বেঁচে থাকবে। তারা তা নয় যে সম্মতি জানায়, তবে তাদের আড্ডাস্থলে হামলা চালানোর জন্য এখনও খুব তাড়াতাড়ি। আমি আপনাকে তাদের কয়েকটি ভদ্রলোকের ক্লাবে প্রবেশাধিকার দিয়েছি। আমার মনে হয় তারা তথ্যের জন্য আমাদের সেরা বাজি হতে চলেছে। শুধু সেখানে যান, তাদের সুযোগ করে দিন। সেখানে আরও উপস্থিতি শুরু করুন এবং তাদের বিশ্বাস অর্জন করুন। দেখুন কিছু ভুল আছে কি না। অ্যাডির হাসি অনেক আগেই চলে গেছে। মনে হচ্ছে যেন এমন মাত্র কয়েক মিনিট আগেও আমি কখনো এমন খুশির অনুভূতি অনুভব করিনি। নিষ্পাপ শিশুদের পাচারকারী ডিকহেডস তোমার সাথেও এমন করবে। ধোঁকা। যে তুমি চাও আমি একদল ধর্ষকের সাথে মিশি। আমি তাদের ক্যামেরা হ্যাক করতে পারি। ক্যামেরা হ্যাক করলেই তুমি এতদূর যেতে পারবে। আমি দীর্ঘশ্বাস ফেলি, কাঁধের শক্ত পেশিতে ঘষতে থাকি। সে ঠিক বলেছে, তাদের ক্যামেরায় অডিও থাকবে না এবং কথোপকথন শুনে আরও অনেক কিছু শেখার আছে। আর এই মুহূর্তে আমাদের কাছে কিছুই নেই। যে তার বক্তব্যের সাথে আরও দৃঢ়ভাবে যুক্ত করে বলে চলে। আমি মাথা নাড়ি, যদিও সে আমাকে দেখতে পাচ্ছে না। পেডোদের সাথে বন্ধুত্ব করার অর্থ হলো আমাকে এই আচারে আমন্ত্রণ জানানো হতে পারে। ভিডিও দেখে বোঝা যাচ্ছে এটি অবশ্যই গভীর ভূগর্ভস্থ। প্রবেশাধিকার পাওয়া অবিশ্বাস্য রকম কঠিন হবে, কিন্তু আমার পক্ষে কিছুই অসম্ভব নয়। শুধু তাই নয়, এটি আরও বেশি লোককে আমার নজরে রাখতে, যাতে তারা আমাকে নামিয়ে আনতে পারে। এটা পেডোফাইলদের একটা নেটওয়ার্ক, আর একবার একজনের সাথে দেখা হলে আরও 100 জনের সাথে দেখা হবে। এটা খুবই ক্লান্তিকর। খুনের জন্য অন্তহীন তালিকা। কিন্তু আমি খুব ধৈর্যশীল মানুষ। আমি জানি, আমি একমত। আমি প্রয়োজনে সংযোগ স্থাপন করব। আমি এই জায়গাটা খুঁজে বের করব, আর একবার খুঁজে পেলে ওই নলকূপের সাথে যুক্ত প্রতিটি মাদারফাকারকে মেরে ফেলব। আমার কাজ শেষ হওয়ার আগেই পুরো সরকার ভেঙে ফেলা হবে।